ভয়ের আরেক নাম ভূত। তান্ত্রিক আছে, কিন্তু এই গ্রামে কেউ কোনো তান্ত্রিক আসতে চায় না, কারণ ওরা জানে যে এইখানে আসলে ওরা বেশি ফিরে যেতে পারবে না, আর এই গ্রামে ওদের মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এটা শুনে আমি আরও চমকে গেলাম আর ভাবলাম আমি এইখানে কি করে এদেরকে তাড়াবো, এই কালো জাদুকে আমি কিভাবে এইখান থেকে সরাবো। বেশ কিছুদিন যাওয়ার পর আমি ভাবলাম, না, এইরকম করে কাজ চলবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আমার কাছে একটা ভালো তান্ত্রিক আছে, আমি তাকে ডাকতে পারি। যত দিনগুলো যাচ্ছে ততই গ্রামে কালো জাদুর উত্তেজনা বেশি হতে চলেছে। আমি কিছু বলতে পারছি না, কিছু করতেও পারছি না। আমি ওই গ্রামে লেট না করে সিজা চলে আসলাম আমি আমার বাড়ি। আর কয়দিন পরে আমি তান্ত্রিককে গিয়ে বললাম এই সব ঘটনা। তান্ত্রিকও ওই গ্রামের ঘটনা জানে, কিন্তু আগে ওকে কেউ বলেছে, ও অতটা গুরুত্ব দেয়নি, যে ওই গ্রামে যাওয়ার উদ্দেশ্যটাও নেয়নি। তখন আমি বললাম, ওকে ভালো করে বুঝিয়ে বললাম যে ওই গ্রামে আমাদেরকে যেতেই হবে, ওই মানুষগুলোকে তাড়াতেই হবে। তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থেকে ও বলল যে হ্যাঁ আমরা যাব, কিন্তু এখন না, ওই গ্রামে গেলে আমাদেরকে আরও অনেক কিছু সামানপাতি নিতে হবে, যেন আমরা ওদের সাথে লড়তে পারি এবং আমরা জিততে পারি। আমি শুনেছি ওই গ্রামে যারা যারা গেছে ওই তান্ত্রিকদের, ওই কালো জাদুদের সরাতে, তারা কেউ বেঁচে আসেনি, এবং ওই গ্রামের রহস্যটা অনেক বড় আর অনেক পুরনো। তখন আমরা আর দেরি না করে চলে গেলাম সামানপাতি জোগাড় করতে। আমাদেরকে প্রথমে যেতে হবে জঙ্গলে, আর ওইখান থেকে একটা গাছ আনতে হবে, যেটা দেখে জিন, ভূত, আত্মা এগুলো সব পালিয়ে যায়। যেহেতু ওরা কবিরাজ, ওরা তান্ত্রিক, ওদের কাছে এইগুলো সব জানা থাকে যে কোন গাছ দিয়ে ভূত পালায়, কোন গাছ দিয়ে জিন পালায়, কোন গাছ দিয়ে আত্মা পালিয়ে যায়। আমরা লেট না করে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেলাম জঙ্গলের উদ্দেশ্যে। আমরা জঙ্গলে গিয়ে দেখি যে ওইখানে আমাদের ঢোকা অসম্ভব হয়ে যাইতেছে। এতগুলো জঙ্গল আমরা ওইখানে পেরিয়ে কিভাবে ঢুকবো। তাই আমরা বাড়ি গিয়ে আমাদের সামানপাতি নিয়ে আসলাম। আমাদের বাড়ি থেকে বেশিটা দূর না জঙ্গলটা। আমরা জঙ্গলে ঢুকে অনেক খোঁজাখুঁজির পর একটা গাছ পেলাম, যেটা দিয়ে শুধু জিন পালিয়ে যায়, কিন্তু আত্মা, ভূত এদেরকে পালানোর জন্য আরও আমাদেরকে অনেক খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেলাম সেই দুটি গাছ, আর সেই গাছ নিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম। বাড়ি ফিরে এসেই তান্ত্রিক বলল আমাকে যে আরও আমাদেরকে এইখানে অনেক কাজ আছে, আর ওইগুলি কাজ 1-2 মিনিটের কাজ না, ওইগুলোর কাজ হচ্ছে 10 দিনের কাজ। 10 দিন পর আমাদেরকে এই ফলাফলটা দেখতে হবে যে এই গাছগুলি কাজটি করতে পারবে কি না, না হলে আমাদেরকে অন্য কিছু উপায় দেখতে হবে। তো আমরা 10 দিন পর আসলাম, আবার দেখা গেল যে এই কাজগুলি দিয়ে কিছু কাজ হবে না। এখন আমি ভাবতে লাগলাম যে এত খোঁজাখুঁজির পর এই গাছগুলি পেলাম, আর এইগুলি দিয়ে কাজ হবে না, তো এখন কি করতে হবে আমাকে। তখন তান্ত্রিক জবাব দিল যে এখন এই কাজগুলি দিয়ে কাজ হবে না, তোমাকে গিয়ে কবর থেকে কবরের কাপড় নিয়ে আসতে হবে। যেগুলি মানুষ মারা যায় 3 দিনের ভিতরে তার কবরের কাপড়টি লাগবে। ওই কাপড়টি ছাড়া আমি ওদেরকে এইখান থেকে তাড়াতে পারবো না। ওরা শয়তান জিন, ওদেরকে তাড়াতে হলে ওই কাপড় আর কিছু হাড্ডি লাগবে, মানুষের পায়ের হাড্ডি। এটা শুনে আমি অবাক হয়ে গেলাম আর ভাবতে লাগলাম যে এটা কাজ আমি করব কিভাবে, আমার দ্বারাই কি এত বড় সম্ভব হবে। সাহস করে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর একটা আমার ভাইকে ডাকতে। তো আমরা দুজন মিলে চলে গেলাম কবরস্থানে, যেটা কবরে দেখলাম যে 3 দিনের মধ্যেই কোনো একটা কবর আছে নাকি এইখানে তো 3 দিনের কবর নেই। আমরা এখন খুঁজবো অন্য কবরস্থানে। তো আমাদের যাইতে হবে বড়রামপুর গ্রামে। বড়রামপুর গ্রামে অনেক বড় একটা কবরস্থান আছে, যেখানে গেলে আমার মনে হয় নিশ্চয়ই আমরা 3 দিনের কবর পাবো, আর আমার কাজটিও সফল হয়ে যাবে। তো বেশি লেট না করে চলো যাওয়া যাক বড়রামপুর গ্রামে। আমরা বড়রামপুর গ্রামে চলে আসলাম আর দেখলাম যে এইখানে 3 দিনের কবর আছে, আর আমরা অনেক শুনতেও পেলাম যে এই কবরস্থানে নাকি অনেক জিন প্রজাতি আরও অনেক কিছু জিনিস আছে। সেটা শুনে আমার আরো অনেক ভয় লাগতেছে, আর আমি ভাবতেছি যে এটা কাজ আমাদের দ্বারাই কেউ হবে না, আমাদেরকে তান্ত্রিককে নিয়ে আসতে হবে।
তো আমি আমার ভাইটাকে নিয়ে চলে গেলাম কবরস্থানের ভেতরে আর গিয়ে কবর খোঁড়া শুরু করে দিলাম। আর যখনই আমি কবরে একটা কোপ মারলাম তখনই দেখতে পারলাম আমার সামনে একটা জ্যান্ত লাশ শুয়ে আছে। আর এই সব জিনিস দেখে আমার আরো বেশি ভয় লাগতেছে আর আমি ভাবছিলাম যে আমার কি হবে। ভয়কে বুকে নিয়ে আমি আবার খোঁড়া শুরু করে দিলাম। আমার সামনে কবরের কাপড় চলে আসছে আর আমি সেই কাপড়টিকে তাও দিয়ে কেটে নিলাম। এখন আমি কবরের উপরে মাটি দিয়ে সোজা চলে আসলাম আমাদের বাড়ি এসে আমি দেখতে পেলাম যে ঘড়িতে এখন রাত 2টা বাজে। আর এমনি মানুষের দিয়ে এই সব কাজ রাত 2টার সময় কবরস্থানে যাওয়া, কবরের খোঁড়া, কাফন চুরি করে নিয়ে আসা অসম্ভব হয়ে যাবে। তখন আমি কবরের কাপড়টি লুকিয়ে রেখে সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর সকালে উঠে আমি যা দেখি আর যা দেখতে পাই সেটা মোটেও দেখার ছিল না। সকালে উঠে দেখি আমি কবরের কাপড়টা রাখছিলাম লুকিয়ে, কিন্তু ওটা বেরিয়ে আমার সামনে চলে আসে। আর এটাও দেখা যাইতেছে যে আমার রুমে রাতে কে আসছে যেন, আর এগুলো পায়ের ছাপ সব স্পষ্ট বোঝা যাইতেছে। দেখেই মনে হচ্ছে যে এগুলো কোনো মানুষের পায়ের ছাপ না, এগুলো অন্য কোনো পায়ের ছাপ উল্টো। আর এটা আমি জীবনের প্রথম দেখলাম যে মানুষের পায়ের ছাপ উল্টো হয়। আর আমি মরার কাপড়টা নিয়ে সোজা চলে গেলাম তান্ত্রিকের বাড়ি। দেখি তান্ত্রিক ধ্যানে বসে আছে। এখন তান্ত্রিককে ডিস্টার্ব করা যাবে না, আমি ওইখানে পাশেই চুপ করে বসেছিলাম। 5-10 মিনিট পর তান্ত্রিকের ধ্যান ভাঙলো আর ও আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কি মরার কাপড়টি পেয়েছিস। আমি বললাম হ্যাঁ আমি পেয়েছি মরার কাপড়। তান্ত্রিক এখন বলতে লাগলো যা মানুষের গিয়ে পায়ের হাড্ডি নিয়ে আয়। এখন আমি ভাবতে লাগলাম এই কাপড়টি চুরি করতে এত ভয় লাগে, তাহলে মানুষের পায়ের হাড্ডি কিভাবে কেটে নিয়ে আসবো। আমি আবারও চলে গেলাম রাত 12টায় ওই গ্রামে ওই কবরস্থানকে নিয়ে যাবে। তখনই তান্ত্রিক বলতে লাগলো আরে অনুদি আমি শুনে আত্মহত্যা করেছি, তাহলে কিন্তু আমি তোমাকে, এই গ্রামের মানুষকে, এই তান্ত্রিককে কোনো মতো করে কষ্ট করে উঠে পড়লাম। উঠে দেখি